আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি ডাক্তার মোহাম্মদ আরিফ, জাপান থেকে। আপনার বরাবরই খেয়াল করেছেন যে আমি সাধারণত শিশুদের মেধা, বিদ্যা, বুদ্ধি এই সমস্ত বিষয়ে সবসময় আমি কথা বলে থাকি। তবে আজকে আমি একটি বিশেষ বিষয়ে কথা বলতে চাই, যেই বিষয়ের সাথে শুধুমাত্র শিশুরা নয়, বড়রাও সম্পৃক্ত। আমার আজকের টপিকটা হচ্ছে আইকিউ বা ইন্টেলিজেন্স কোশেন্ট। আপনারা হয়তো জানেন আইকিউ বা ইন্টেলিজেন্স কোশেন্ট কি জিনিস। সাধারণত আইকিউ ধরা হয় হচ্ছে একজন মানুষের বুদ্ধিমত্তা কতটুকু আছে বা সে কতটুকু ট্যালেন্ট, কতটুকু মেধাবী, সেটা পরিমাপ করার জন্য সাধারণত আইকিউ পরিমাপ করা হয়। একজন মানুষ যার আইকিউ বেশি তাকে ধরা হয় হচ্ছে বুদ্ধিমান, আর যার আইকিউ কম তাকে ধরা হয় কম বুদ্ধির মানুষ। আমাদের চারপাশে বিভিন্ন রকম মানুষ আছে। কেউ কেউ আছে অতি ক্ষমতাশীল, কেউ কেউ আছে খুব কম ক্ষমতার মালিক, কেউ কেউ আছে হয়তোবা উচ্চপদস্থ কর্মকর্তা, কেউ কেউ আছেন রাজনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী। অনেক প্রকারের মানুষ আমরা দেখতে পাই। কিন্তু আমরা বাহ্যিকভাবে দেখলে আমাদের কাছে হয়তোবা মনে হবে যে সে একজন উচ্চপদস্থ কর্মকর্তা বা সে একজন ডাক্তার, সে একজন ইঞ্জিনিয়ার, তার হয়তো মাথায় অনেক বুদ্ধি, সে হয়তো অনেক আইকিউর অধিকারী। আমরা আসলে একজন মানুষের শুধুমাত্র মুখ দেখে, তার পোশাক আশাক দেখে চমৎকৃত হতে পারি, কিন্তু সত্যিকার অর্থেই সে মেধাবী কি না সেটা যাচাই করব আমরা তার আইকিউ কতটুকু আছে সেটা দেখে। আমি এর আগে আপনাদেরকে বলেছি যে শিশুদের আইকিউ পরিমাপ করা হয় তাদের কমিউনিকেশন স্কিল দেখে, তাদের মোটর স্কিল দেখে, তাদের কগনিটিভ স্কিল দেখে, বিভিন্ন স্কিল দেখে। শিশুদের আইকিউ সাধারণত মাপা হয় হচ্ছে আপনার বেইলি স্কেল অথবা কাফম্যান ডেভেলপমেন্টাল স্কেল ইত্যাদি। অ্যাডাল্টদের ক্ষেত্রে তাদের ইন্টেলিজেন্স মাপা হয় হচ্ছে সাধারণত মোস্টলি ওয়েসলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেলের মাধ্যমে। সাধারণ মানুষ তো আসলে ওয়েসলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল কি জিনিস সেটা বুঝবে না। সাধারণত বড়দের আইকিউ মাপা হয় হচ্ছে তাদের কতটুকু স্মৃতিশক্তি আছে, তাদের মুখস্থ রাখার ক্ষমতা কত বেশি, তার সমস্যা সমাধানের যোগ্যতা কেমন, যখন সে একটি বিষয়ে কথা বলে, যখন সে একটি বিষয়ে যুক্তি দান করে, তার এই যুক্তির ধারালো, সে যুক্তি প্রদান করতে কতটুকু তার ধারালো আছে। একজন সাধারণ মানুষের আইকিউ স্কোর ধরা হয় হচ্ছে অ্যাভারেজ 100। তারপরেও যদি 85 থেকে 115-র মধ্যে আইকিউ থাকে তাহলে আমরা সাথে মোটামুটি গড় আইকিউ বলতে পারি যে না, তার আইকিউ মোটামুটি স্বাভাবিক আছে। কিন্তু এই আইকিউ স্কোরটা 70-এর নিচে নেমে যায় তাহলে আমাদেরকে ধরতে হবে তার বুদ্ধিভিত্তিক বড় রকমের সমস্যা আছে এবং তার হয়তো কোনো আন্ডারলাইং ডিজিজ আছে, অথবা সে হয়তো মানসিকভাবে ব্যাধিগ্রস্ত, তাকে হয় চিকিৎসা করাতে হবে। তার যেই আন্ডারলাইন ডিজিজের কারণে তার আইকিউ কম, সে আন্ডারলাইন ডিজিজের চিকিৎসা করাতে হবে। যেহেতু একজন মানুষকে আমরা চোখে দেখে অথবা তার পোশাক আশাক অথবা তার সামাজিক অবস্থান দেখি তার আইকিউ বেশি আছে না কম আছে সেটা আমরা বলতে পারবো না। সেজন্য আমি নিউরোসায়েন্স এবং সাইকোলজির যে সমস্ত আর্টিকেল আছে, জার্নাল আছে, সেই সমস্ত জার্নাল থেকে 10টি বৈশিষ্ট্য খুঁজে পেয়েছি। এই 10টি বৈশিষ্ট্যের কোনো একটি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকে তাদেরকে ধরা হবে লো আইকিউ সম্পন্ন মানুষ। তো আসেন তাহলে আমরা শুরু করি। সেই 10টি বৈশিষ্ট্য কি যেগুলো থাকলে আমরা একজন মানুষকে বলতে পারি যে সেই মানুষের আইকিউ অনেক কম আছে। নাম্বার 1, কম আইকিউ সম্পন্ন ব্যক্তিরা সাধারণত তাদের কৌতূহল অনেক কম থাকে, যেটাকে আমরা বলতে পারি ল্যাক অফ কিউরিওসিটি। এরা সাধারণত নতুন কোনো জিনিস জানার ব্যাপারে বা নতুন কোনো জিনিস শেখার ব্যাপারে খুবই কম আগ্রহ। যেমন ধরেন, আমি উদাহরণ হিসেবে বলতে পারি, সে হয়তো অফিসে একটা পুরাতন সফটওয়্যার ইউজ করতো, যেই সফটওয়্যারে তার যেই কাজের স্পিড ছিল সেই স্পিডের চেয়ে এখন নতুন একটি সফটওয়্যার এসেছে যেটাতে হয়তো তার কাজের স্পিড অনেক বেশি বাড়বে, কিন্তু সে নতুন স্কিল শিখতে চায় না। আবার হচ্ছে কৌতূহলের সাথে সাথে তাদের আরেকটি সমস্যা থাকে, সেটা হচ্ছে তারা শিক্ষার প্রতি, নতুন করে নতুন কিছু পড়ার প্রতি কোনো আগ্রহ থাকে না। তারা শুধুমাত্র পাঠ্যপুস্তককেই একমাত্র জ্ঞানের মাধ্যম হিসেবে বেছে নেয় এবং তাদের এই পাঠ্যপুস্তককে তাদেরকে জীবনের একমাত্র বাধ্যতামূলক কাজ হিসেবে দেখে এবং তারা নতুন নতুন বই পড়ার ব্যাপারে, নতুন নতুন বিষয়ে জানার ব্যাপারে তাদের একেবারেই আগ্রহ থাকে না।
যেমন ধরুন, সে হয়তো একজন ডাক্তার, তার মেডিকেল সায়েন্সের বইয়ের ব্যাপারে অনেক ভালো আগ্রহ আছে, কিন্তু সে সাধারণ জ্ঞান অর্জন করার ব্যাপারে কোনো বই সে অন্বেষণ করে না। যেমন তাকে যদি খুব সাধারণভাবে আপনি জিজ্ঞাসা করেন, আচ্ছা এই যে বৃষ্টিপাত হয়, এই বৃষ্টি যে মেঘ থেকে হয়, মেঘটা কেমন করে তৈরি হয়? সে বলবে, ভাই এটা তো আমার টপিক না, এটা আমার স্পেশালিটি না, সুতরাং আমি জানি না। এবং সে যে একটা বই পড়বে, একটা আর্টিকেল পড়বে, নতুন একটা জার্নালের সাথে পরিচিত হবে, ন্যূনতম কোনো আগ্রহ নেই। সে চাকরিতে পদোন্নতি চায়, কিন্তু চাকরির পদোন্নতির জন্য তাকে যে বিভিন্ন স্কিল অর্জন করতে হবে, নতুন করে প্রশিক্ষণ নিতে হবে, এই ব্যাপারে সে একেবারেই নিরাগ্রহী। 3 নাম্বার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিন্তা। সমস্ত চিন্তা চেতনাকে সে চরমপন্থা অবলম্বন করে। কোনো একটা পরিস্থিতির জটিলতা সে বুঝতে পারে না বা বুঝতে চায়ও না। 4 নাম্বার হচ্ছে তার মধ্যে কোনো ক্রিটিক্যাল থিঙ্কিং নেই, বা সে কোনো একটা চিন্তার ক্ষেত্রে সমালোচনা একেবারেই পছন্দ করে না। যেমন ধরেন, সে নিজে একটা ক্রিটিক্যাল চিন্তা করতে পারে না, আবার কেউ যদি তার ক্রিটিক্যাল চিন্তার ব্যাপারে কোনো মতামত দেয়, এইটাও সে বুঝতে পারে না বা এটা সে মানতেও পছন্দ করে না। অথবা সে কোনো একটা ইনফরমেশন শুনেছে, সেটাকে কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই সে মানুষকে বলে বেড়াচ্ছে, বা সোশ্যাল মিডিয়া একটা ভুল ইনফরমেশন পেল, সেটাকে সে কোনো রকম ক্রস চেক না করে সে বিশ্বাস করছে। শুধু বিশ্বাসই করছে না, হয়তো আরেকজনের সাথে শেয়ার করছে। 5 নাম্বার হচ্ছে তার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি থাকে না। সে নতুন করে কিছু সৃজনশীল কোনো কাজ সে করতে চায় না। নতুন কোনো ভাবনা, নতুন কোনো আইডিয়া বা নতুন কোনো অভিজ্ঞতার প্রতি তার কোনো আগ্রহ নেই। সে গতানুগতিক চিন্তাতে বিশ্বাসী। সে আগেও যেমন ছিল, এখনো তাই থাকবে। সে আগেও যে উইন্ডোজ 2009 ব্যবহার করত, এখন সে উইন্ডোজ 2009ই ব্যবহার করবে। তারপরে হচ্ছে যখন কোনো একটা সমস্যায় আসলো, সেই সমস্যার সেই মান্ধাতান আমলের সমাধানই সে চেষ্টা করবে। এখন যে প্রযুক্তি অনেক অগ্রসর হয়েছে, এখন যে হাই টেকনোলজির যুগ, একটা সমস্যা সমাধানের ক্ষেত্রে যে অনেক প্রকারের যেই বাইপাস চিন্তা আছে, এগুলো সে সমস্যার সমাধানের ব্যাপারে তার একেবারেই কোনো আগ্রহ থাকে না। 6 নাম্বার, তার সিদ্ধান্ত গ্রহণে খুবই সে দুর্বল। তো সে যেহেতু কোনো কিছু সাদা কালোর বাইরে চিন্তা করতে পারে না, এবং তার যেহেতু কোনো ক্রিটিক্যাল থিঙ্কিংও নাই, সে দেখা যায় যে সিদ্ধান্ত নেওয়ার সময় পরিস্থিতি ভালো মতো বিশ্লেষণ করতে পারে না। সে হুটহাট করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। ধরুন, সে একজন কারো কাছ থেকে টাকা ধার নিতে চায়, কিন্তু সেই টাকাটা ওই মানুষকে কেমন করে ফেরত দিবে সেটা কিন্তু তার কোনো প্ল্যান নেই, কিন্তু সে টাকা ধার নিয়ে বসে আছে। সে হয়তো দোকানে গিয়েছে, কোনো একটা জিনিস তার পছন্দ হয়েছে, সে সাথে সাথে কিনে ফেলছে। সে জানে না যে জিনিসটা সে কিনছে সেটা আদৌ তার কখনো কোনো কাজে লাগবে কিনা। 7 নাম্বারে হচ্ছে কোনো বিগার পিকচার সে দেখতে পায় না। তারা সবসময় ছোট ছোট বিষয় নিয়ে এত বেশি ব্যস্ত থাকে যে তারা কোনো জিনিসের গভীরে গিয়ে যে ওইটার যে ব্যাপকতা আছে সেটা কখনো চিন্তা করে না। সবসময় চিন্তা করে নিজের উন্নয়ন, অথবা নিজের পরিবারের উন্নয়ন, অথবা নিজের গ্রুপের উন্নয়ন, কিন্তু সামষ্টিকভাবে একটা সমাজের যে উন্নয়ন করতে হবে, দেশের যে উন্নয়ন করতে হবে, মুসলিম বিশ্বের যে উন্নয়ন করতে হবে, এবং তার জন্য যে একটা ব্যাপক প্ল্যান নিতে হবে, এই ব্যাপারে তার একেবারে আগ্রহ থাকে না। 8 নম্বরে হলো তার কমিউনিকেশন এর ব্যাপারে সে খুবই দুর্বল থাকে। সে একে অপরের সাথে যেই যোগাযোগগুলা করা হয়, যেমন আপনারা জানেন কমিউনিকেশন বিভিন্ন রকম হতে পারে। ভার্বাল কমিউনিকেশন হতে পারে, নন ভার্বাল কমিউনিকেশন হতে পারে, সোশ্যাল কমিউনিকেশন হতে পারে। অন্যের আবেগ অনুভূতি এটা সে বুঝতে পারে না, এবং নিজের ব্যক্তিগত বিষয়গুলো অন্যকে বুঝাতে পারে না। তখন দেখা যায় কি যে সে এমনকি কোনো সামাজিক একটা অনুষ্ঠানে গিয়েছে, সেখানেও সে কথা বলতে অস্বস্তি বোধ করে। অনেক মানুষই আছে যারা হচ্ছে একটু ইন্ট্রোভার্টেড, অথবা যারা একটু লাজুক, সেটা ভিন্ন কথা, কিন্তু এখানে লাজুকের বিষয় না। আসলে নিজের আবেগ অনুভূতি সে প্রকাশই করতে পারে না, এবং অন্যের আবেগ অনুভূতি সে বুঝতেও পারে না, যার কারণে সে ইন্টারপার্সোনাল যেই কমিউনিকেশন এটা সে করতে ব্যর্থ হয়। 9 নাম্বার হচ্ছে ল্যাক অফ এমপ্যাথি। এমপ্যাথি মানে হচ্ছে কি, সহমর্মিতার অভাব। অন্যের দুঃখ, অন্যের কষ্ট, অন্যের আনন্দ সে একেবারেই বুঝতে পারে না। দেখা যায় কি যে তার ব্যক্তিগত জীবনেও, তার সামাজিক জীবনেও, তার যে কর্মক্ষেত্র সেখানেও সে তার সহকর্মীর বা তার প্রতিবেশীর সুখ দুঃখকে সে শেয়ার করতে পারে না। ধরুন, দেখা গিয়েছে যে আপনার সহকর্মীর বাবা মারা গিয়েছে, সে তার সহকর্মীকে সান্ত্বনা দেওয়ার পরিবর্তে সে নিজের কথা বলা শুরু করেছে, নিজের সমস্যার কথা বলা শুরু করেছে।
তাকে সান্ত্বনা দেওয়ার পরিবর্তে নিজের আনন্দের স্মৃতি তার সাথে শেয়ার করা শুরু করেছে। সে বুঝতে পারছে না আসলে যে ওই মুহূর্তে তার উচিত হচ্ছে তার সহকর্মীকে সান্ত্বনা দেওয়া, তার প্রতিবেশীর পাশে থাকা। এবং 10 এবং লাস্ট নাম্বার হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাস। আপনি বলতে পারেন যে হাইলি কনফিডেন্ট, বলতে পারেন আপনি ল্যাক অফ হিউমিলিটি। যাদের আইকিউ কম থাকে তাদের অতিরিক্ত আত্মবিশ্বাস থাকে, তারা নিজেদের জ্ঞান এবং দক্ষতাকে সবসময় অতিরিক্ত মূল্যায়ন করে এবং নিজেদের ভুল ত্রুটিগুলোকে বুঝতে পারে না। যেহেতু সে বুঝতে পারে না, তখন তার এই ভুলের পরিমাণ আস্তে আস্তে বাড়তেই থাকে, একের পর এক ভুল করতে থাকে। এটাকে বলা হচ্ছে ডানিং ক্রুগার প্রভাব নামে পরিচিত। এই যে বারবার একই ভুল করতে থাকে, যখন আপনি তাকে জিজ্ঞেস করবেন যে তুমি কেন একই ভুল বারবার রিপিট করছো, তখন সে বলবে যে এটা আমার ভুল না, আসলে পরিবেশটাই সমস্যা। এই হলো মোটামুটি 10টি বৈশিষ্ট্য। এই 10টি বৈশিষ্ট্য যে সমস্ত মানুষের মধ্যে থাকবে, তারা যতই হাই অফিসিয়াল হোক না কেন অথবা যত উচ্চপদস্থ মানুষই হোক না কেন, আপনারা বুঝতে পারবেন যে এই মানুষগুলার আইকিউ অনেক কম। তাহলে আজকে এ পর্যন্তই। শেষ করার আগে আমি আপনাদেরকে আল কোরআনের বাণীর কথা স্মরণ করে দিতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুলকে বর্ণনা করেছেন যে আমি আকাশ সৃষ্টি করেছি, আমি জমিন সৃষ্টি করেছি, তোমরা তাকিয়ে দেখো, তোমরা বারবার তাকিয়ে দেখো, তোমরা কি কোনো ভুল দেখতে পাও? এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন যেমন তার সৃষ্টির কথা বর্ণনা করেছেন, সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিক নির্দেশনা দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকে আমাদেরকে জানতে হবে, আমাদেরকে নতুন করে জ্ঞান অর্জন করতে হবে, আমাদেরকে এক্সপ্লোর করতে হবে এবং আমাদের পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে ভ্রমণ করতে হবে, আমাদেরকে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। তাহলেই আমরা কেবলমাত্র দুনিয়ার ক্ষেত্রে যেমন আমাদের আইকিউ বাড়বে, একইভাবে আমরা আল্লাহকে জানতে পারবো।